হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা জিএস এর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা অনেকেই আমাকে বলেছো কার্বন ফার্মিং, ঠিক আছে? খুব মন দিয়ে কিন্তু আজকের ক্লাসটা দেখবে, খুব ইনফরমেটিভ হতে চলেছে। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটন প্রেস করে রেখো। অনেক কারেন্ট টপিক, প্রতিবেদন, রিপোর্ট, একদম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক কিন্তু ইউটিউবে আমাদের এ টু জেড পরীক্ষাতে চলে আসছে। তো যখনই ভিডিও আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, ঠিক আছে? তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও, ঠিক আছে? আর প্রত্যেকে কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগলো, কোন কোন টপিক তোমাদের প্রয়োজন রয়েছে, প্রত্যেকের কমেন্টে কিন্তু চাই, ঠিক আছে? দেখো, পিএসসি মিসেলেনিয়াসের জিএস পেপারের টপিক কার্বন ফার্মিং, আ পাথ টু সাস্টেনেবল এগ্রিকালচার, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। চলো শুরু করছি। দেখো, কার্বন ফার্মিং, প্রথমে জিনিসটাকে আমরা বুঝতে হবে। হ্যাঁ, কার্বনকে আমরা চাষ করব, চাষ করি আমরা। চাষ করা বলতে আমরা কি বুঝি? কোনো একটা গাছকে মাটিতে রোপণ করা, তাই তো? ধান গাছ বলো, গম গাছ বলো, সেই গাছটা বড় হবে, ফসল দেবে, এটাকে আমরা চাষ বলি। তাহলে কার্বন ফার্মিং মানে কি? কার্বনকে মাটিতে রোপণ করা। দেখো কি বলেছে, জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, যার প্রভাব বিশেষত কৃষি খাতে গভীরভাবে অনুভূত হয়। খাদ্য উৎপাদন, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য আনার জন্য নতুন পদ্ধতি খোঁজা হচ্ছে। এর মধ্যে কার্বন কৃষি একটি কার্যকর কৌশল হিসেবে আবির্ভূত হয়েছে। কার্বন কৃষি এমন একটি পদ্ধতি যা মাটি এবং উদ্ভিদের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং এটি মাটিতে সঞ্চয় করে, যা পরিবেশ ও কৃষি উভয়ের জন্য উপকারী। তাহলে কি হলো? কার্বনটাকে কোথায় সঞ্চয় করবে? মাটির মধ্যে কিন্তু সঞ্চয় করবে, যেটা আমাদের পরিবেশের জন্যও কিন্তু খুবই উপকারী, ঠিক আছে? তো এই বিষয়টা হলো কার্বন ফার্মিং। তোমরা যখন লিখবে অ্যাজ আ ইন্ট্রো এইভাবে লিখতে পারো। এটাই লিখো না, কারণ অনেকে এই ভিডিও দেখবে, পুরোটা যদি একই হয়ে যায় অনেক লেখাটা কমন হয়ে যাবে, ঠিক আছে? তো লেখাটা একটু চেঞ্জেস করে দিও তোমরা। দেখো, কার্বন কৃষির গুরুত্ব প্রথমে দেখো কি বলেছে, জলবায়ু পরিবর্তন প্রশমন। বলেছে কার্বন কৃষি পদ্ধতির মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করা যায়। এটি মাটিতে কার্বন সঞ্চয়ন বাড়িয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের কার্যকর ভূমিকা পালন করে। এখানে আমি কিছু কিছু করে টপিক আলোচনা করেছি, সব টপিক আলোচনা করা সম্ভব না। মানে অনলাইন ক্লাসে যে নোটসটা আমি প্রোভাইড করি ওটা আরো বড় হয়, ঠিক আছে? যাতে স্টুডেন্টসরা সেখান থেকে ইনফরমেশন নিয়ে নিজেদের মতো করে তৈরি করে। মানে ইনফরমেশন ওখান থেকে নিতে হয়, আদার্স কোথাও থেকে খুঁজতে হবে না, না হলে কি সবার লেখাটা একরকম হয়ে যাবে। এখানে আমি কিছু পয়েন্ট তোমাদের আলোচনা করেছি, নোটসে তোমরা আরো অনেক বেশি পয়েন্ট পাবে। 2 নম্বর দেখো, মাটির স্বাস্থ্য উন্নয়ন, মানে উন্নত মাটি বলতে পারো আর কি। বলেছে মাটির জৈব পদার্থ বৃদ্ধির ফলে এর গুণগত মান উন্নত হয়। এটি মাটির উর্বরতা বাড়ায়, ক্ষয় রোধ করে এবং ফসল উৎপাদনে সহায়তা করে। নেক্সট 3 নম্বর পয়েন্ট দেখো, জীব বৈচিত্র্য রক্ষা। কি বলেছে? কৃষি ক্ষেত্রে উপকারী পোকামাকড়, পরাগায়কদের উপস্থিতি বৃদ্ধি পায়। এর ফলে কীটনাশকের ব্যবহার হ্রাস পায় এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা হয়, ঠিক আছে? তাহলে এই গেল হলো গুরুত্ব। আর একটা পয়েন্ট আছে অর্থনৈতিক সুবিধা। আর কি দেখো বলেছে, কার্বন ক্রেডিট ব্যবস্থার মাধ্যমে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারে। উন্নত ফলনের মাধ্যমে কৃষি আয় বৃদ্ধি পায়। তো এটা হলো কার্বন কৃষির গুরুত্ব, সিগনিফিকেন্স কি কি রয়েছে আর কি। আর এই নোটসটা কিন্তু তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাইছো, যদি কেউ মনে করো ইংলিশে লিখবে, ইংলিশেও কিন্তু তোমাদের নোটস প্রোভাইড করা হয়। বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। আচ্ছা, আমাদের ক্লাসটা কিভাবে হয় দেখো, অনলাইন ব্যাচ হয় সোমবার এবং বুধবার রাত 8টা থেকে, মানে আজকে রাত 8টা থেকে কিন্তু তোমাদের ক্লাস রয়েছে। নোটস কিন্তু বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। তোমরা ডেমো নোটস নিয়ে দেখো, ভালো লাগবেই। তুমি ডেমো নোটস নিয়ে কোনো নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ মেসেজ বা হোয়াটসঅ্যাপ কিন্তু করতে পারবে না, এখনো পর্যন্ত কেউ করেনি, তোমরাও করতে পারবে না। তো নোটস নিয়ে দেখো, নোটস নিলে ভালো লাগবে। কারণ এখন যেহেতু দেখো হাতে সময় কম, এখন যতটা তৈরি জিনিস তুমি হাতের সামনে পাবে তত তোমার কিন্তু লাভ। হ্যাঁ, তুমি 5টা তৈরি জিনিস আছে, তুমি যত তাড়াতাড়ি পড়ে ফেলতে পারবে, ওই 5টা জিনিস কিন্তু তৈরি করতে অনেকটা সময় দিতে হয়েছে, ঠিক আছে? তো ওই সময়টা যদি তোমাদের দিতে হয়, ওই সময় কি হবে, অনেক বাংলা ইংলিশ কিন্তু তোমরা মানে
পড়ে ফেলতে পারবে। তো এই যে এই কটা দিন হাতে সময় আছে, টাইমটাকে ইউটিলাইজ করো ভালো করে, সময়ের ব্যবহারটা কিন্তু খুব ভালো করে প্রত্যেকে করো। তোমাদের লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এক্সাম আর কপি চেকিং এর ব্যবস্থাও কিন্তু রয়েছে। এছাড়া দেখো ডেসক্রিপটিভ ম্যাথের ক্লাস হয় কিন্তু অনলাইনে, ঠিক আছে। আর যদি পিডিএফ নিতে চাও তোমরা 60টা বাংলা প্রতিবেদনের পিডিএফ পাবে, একদম মিনিমাম প্রাইস রয়েছে। ইংলিশ রিপোর্ট পাবে 60টা, এখানেও একদম মিনিমাম প্রাইস রয়েছে। 250টা ট্রান্সলেশন প্র্যাকটিস উইথ সলিউশন পাবে, ঠিক আছে। এটাও তোমরা নিতে পারো, একদম মিনিমাম প্রাইস রাখা রয়েছে। 150টা প্রেসি প্র্যাকটিস উইথ সলিউশন রয়েছে একদম টাইটেল দিয়ে, এটাও কিন্তু তোমরা অ্যাজ আ পিডিএফ কিন্তু নিতে পারো, ঠিক আছে। যদি নিতে চাও স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো, কল করো, করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু নিতে পারো, ঠিক আছে। তো চলো নেক্সট দেখো, বলেছে কার্বন কৃষিতে ব্যবহৃত কৌশল। প্রথমে কি বলেছে, বন ব্যবস্থাপনা। বন ব্যবস্থাপনা কি বলেছে, বনাঞ্চল রক্ষা ও পুনরায় বনায়নের মাধ্যমে কার্বন সঞ্চয়ন বাড়ানো যায়। কৃষি বনায়ন যেমন মাটিতে কার্বন সংরক্ষণ করে, তেমনি কৃষকদের অতিরিক্ত আয়ের সুযোগও বৃদ্ধি করে, ঠিক আছে। তাহলে বন ব্যবস্থাপনা, এই যে এগ্রিকালচারিং ব্যাপারটা, ঠিক আছে, ফার্মিং ব্যাপারটা, এটার মাধ্যমে আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম কথা হলো এটা পরিবেশ বান্ধব হতে হবে, ঠিক আছে, পরিবেশের যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়। নেক্সট, এটার জন্য যেন আমাদের পরিবেশ দূষণ করছে যে জিনিসগুলো, সেই জিনিসগুলোকে আমরা কমাতে পারি, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রেখে লিখতে হবে। 3 নম্বর কি, কৃষক যারা এই ফার্মিংটা করছে, তাই তো, এদের যেন কোনো রকম কোনো লস না হয়, এদের আয়ের পথ যেন বৃদ্ধি পায়, এই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু পুরো ব্যবস্থাপনাটা করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্ট দেখো কি বলেছে, সংরক্ষণমূলক কৃষি। বলেছে জিরো টিলেজ, কভার ক্রিপিং, ফসল রোটেশন এবং ফসলের অবশিষ্টাংশ ব্যবস্থাপনার মাধ্যমে মাটির জৈব পদার্থ বৃদ্ধি করা যায়। তাহলে দেখো এই যে বলেছে জিরো টিলেজ বা নো টিল ফার্মিং, ঠিক আছে, এটার মানে কি, এটার মানে হলো মাটি যখন একটা কোনো কিছু চাষ করা হয়, তো মাটিটাকে চাষ করা হয়, তো টিলিং করা হয়, তো এটা কোনো রকম টিলিং ছাড়া কিন্তু সেখানে বীজ বলো বা চারা গাছ বলো সেটাকে রোপণ করা হচ্ছে, ঠিক আছে। এতে কি হয়, মাটির জৈব পদার্থ এটা বৃদ্ধি পায়, তারপরে জল শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়, মানে যেখানে ধরো ঢালু জমি রয়েছে, ঠিক আছে, তারপরে শুষ্ক মাটি, এইসব জায়গায় কিন্তু এই জিনিসটা করা হয়। নেক্সট দেখো কি বলেছে, ঘূর্ণায়মান পশুচারণ। নিয়মিত চারণভূমি পরিবর্তনের মাধ্যমে মাটি ও উদ্ভিদের পুনরুজ্জীবন নিশ্চিত করা যায়, এটি মাটিতে কার্বন সঞ্চয় বৃদ্ধিতে সহায়ক। নেক্সট দেখো কি বলেছে, ম্যানগ্রোভ বনের ভূমিকা। উপকূলীয় অঞ্চলে কি হচ্ছে, ম্যানগ্রোভ বনের মাধ্যমে উচ্চ পরিমাণে কার্বন সঞ্চয় কিন্তু সম্ভব। নেক্সট, ভারতে বর্তমান কৃষির সুযোগ। এবার যেহেতু এই কার্বন ফার্মিংটা ইন্ডিয়াতে একটা যদি এটা ইউটিলাইজ করা যায়, তাহলে পরিবেশ দূষণ বা পরিবেশ বান্ধব একটা পরিবেশ কিন্তু তৈরি করা যাবে। তো এটার জন্য কি কি ব্যবস্থাপনা প্রয়োজন, তাহলে দেখো প্রথমে কি বলেছে, বিস্তৃত কৃষি জমি। ভারতে 170 মিলিয়ন হেক্টর যোগ্য জমি রয়েছে, যা কার্বন কৃষির মাধ্যমে উল্লেখযোগ্য অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধা কিন্তু প্রদান করতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো বলেছে কার্বন ক্রেডিট বাজার। বলেছে ভারতের চাষযোগ্য জমি কি করছে, 20 থেকে 30 বছরের মধ্যে 3 থেকে 8 বিলিয়ন টন CO2 সমতুল্য কার্বন শোষণ করতে পারে। এটি কৃষকদের কার্বন বাণিজ্যে অংশগ্রহণের সুযোগ দেয়, ঠিক আছে, মানে ইকোনমিক্যালি দেখো কতটা হেল্প করবে কৃষকদের। এই যে এটা যদি কেউ যারা করবে আর কি, এত বিলিয়ন টন CO2 কিন্তু শোষণ করতে পারবে এই প্রসেসের মাধ্যমে। নেক্সট দেখো আঞ্চলিক উপযুক্ততা কি বলেছে, গাঙ্গেয় সমভূমি এবং ডেকান মালভূমি কার্বন কৃষির জন্য আদর্শ, যেখানে স্থানীয় পদ্ধতি গ্রহণের মাধ্যমে উপযোগী ফলাফল অর্জন করা সম্ভব। আমাদের ইন্ডিয়ার মধ্যে গাঙ্গেয় সমভূমি এবং ডেকান মালভূমি যেটা রয়েছে আর কি, এখানে দেখো এই যে গাঙ্গেয় সমভূমি এরকম জায়গাটায়, ঠিক আছে, এর সব জায়গাগুলোতে কি হচ্ছে, এখানে কিন্তু এই চাষের উপযোগী একটা কিন্তু পরিবেশ কিন্তু রয়েছে। নেক্সট দেখো কি বলেছে, চ্যালেঞ্জ সমূহ, ঠিক আছে, প্রতিকূলতা কি কি রয়েছে, তোমরা প্রতিকূলতাও লিখতে পারো। হ্যাঁ,
যে এই যে একটা কৃষি পদ্ধতি, এই যে একটা কার্বন ফার্মিং, এটা কোনো কিছু নতুন করতে গেলে সেটার একটা প্রতিকূলতা আসে, অনেক বাধা বিপত্তি আসে, তাই তো? তো এটার জন্য কি কি বাধা বিপত্তি রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখবো। তো বলার আগে কিছু কথা বলে রাখি তোমাদের, আমি ইন ডিটেলসেও আলোচনা করব। তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ পেপার নিয়ে অনেকের অনেক কনফিউশন রয়েছে যে বাংলায় লিখলে এটা লিখতে পারবো নাকি, ওটা লিখতে পারবো নাকি, ঠিক আছে? তো আমি বলবো যে যারা মনে করছো বাংলায় লিখবে, ঠিক আছে, সমস্ত জিনিসটা বাংলাতেই লেখো। যদি কোনো কিছু মনে হয় তুমি ইংলিশে দেবে, ব্র্যাকেটে ইংলিশটা দিয়ে দাও, কিন্তু সেটার বাংলাটা যেন থাকে, ঠিক আছে? যেমন যেমন কার্বন ফার্মিং, ঠিক আছে, কার্বন কৃষি, তুমি যদি ফার্মিং লেখো ফয়াকার ময়রে ফস্যি অনুস্বর লিখে ব্র্যাকেটে কার্বন ফার্মিংটা তুমি লিখে দিতে পারো যদি তোমার ইংলিশটা লিখতে ইচ্ছা হয়, কিন্তু বাংলাতে যেন লেখা থাকে। আর অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে অনেকের অনেক কনফিউশন রয়েছে, ঠিক আছে? অ্যাব্রিভিয়েশন তোমরা কি করবে, ধরো রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, ঠিক আছে? তো এটা তুমি কি করবে, স্পেলিং করে লিখবে, ও অন্ত্যেস্তয় আকার, লয় ডয় রেপ, ঠিক আছে, হেলথ অর্গানাইজেশন, পুরোটা ইংলিশটা বাংলায় স্পেলিং করে লিখে ব্র্যাকেটে ইংলিশটা লিখে দেবে, যেন এক্সামিনার যেন বুঝতে পারে যে তুমি ইংলিশটা জানো, তুমি ইংলিশের স্পেলিংটাও জানো, তুমি যেহেতু বাংলায় লিখছো সেই জন্য তুমি বাংলায় বানান করে লিখছো, ঠিক আছে? কারণ দেখো এক একজন এক্সামিনার এক এক রকম হয়, তো এক্সামিনারকে এমন কোনো সুযোগ আমরা দেব না যাতে তিনি নাম্বার কাটতে পারেন বা আমাদের সম্বন্ধে তার মনে একটা ভুল ধারণা তৈরি হয় যে এ মনে হয় ইংলিশ বানানটা জানে না, এই জন্য হয়তো বাংলায় লিখেছে, ব্র্যাকেটে তো ইংলিশটা লিখতেই পারতো। তো কোনো রকম লুপ হোল কিন্তু আমাদের লেখার মধ্যে রাখা যাবে না, যেটার জন্য আমাদের মার্কস কাটা যায়। তো যে কোনো অ্যাব্রিভিয়েশন তোমরা বাংলাতে স্পেলিং করে লিখবে, লিখে ব্র্যাকেটে কিন্তু ইংলিশটা লিখে দেবে। যারা বাংলায় অ্যান্সার রাইটিং করছো পুরোটা কিন্তু অ্যাব্রিভিয়েশন ইংলিশে লিখে দেবে না, এটাতে কিন্তু আবার একটা খারাপ দিকও হতে পারে, হয়তো এক্সামিনার মনে করো সব অ্যান্সার বাংলায় লিখেছে, তাহলে এটা কেন বাংলায় লেখেন, এটা কেন ইংলিশে লিখেছে। তো এমন কোনো নেগেটিভ ধারণা যাতে হতে পারে তোমার খাতা দেখে, এরকম কোনো কিছু কিন্তু করা যাবে না। কিভাবে অ্যান্সার লিখবে না লিখবে সমস্ত নিয়মাবলী নিয়ে আমি একটা ভিডিও আলাদা করে বানিয়ে দেবো। এটা আমার পড়াতে গিয়ে মনে হলো না এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দেওয়া দরকার, মানে যত আগে ক্লিয়ার হয় তত ভালো। তো ওই জন্য কিন্তু এটা বলে দিলাম, ঠিক আছে? প্রত্যেকে মাথায় রাখবে। আচ্ছা, চ্যালেঞ্জ সমূহ দেখো কি বলেছে। প্রথমে বলেছে মাটির গঠনগত ও গুণগত মান। বলেছে দুর্বল মাটি কাঠামো বা কম জৈব পদার্থের উপস্থিতি কার্বন সংরক্ষণ সীমিত করে। যেই মাটিতে জৈব পদার্থটা কম রয়েছে সেটা কি করছে, অনেক কম কার্বন সংরক্ষণটাকে লিমিট করে দিচ্ছে, ঠিক আছে? তো মাটির গুণগত মানটা খুব ইম্পর্টেন্ট। জলাভাব, শুষ্ক অঞ্চলে পর্যাপ্ত জল সরবরাহের অভাবে ফসল উৎপাদনকে ব্যাহত করে। যেসব অঞ্চলগুলো ড্রাই এরিয়া, সেখানে জলের অভাবের জন্য কি হচ্ছে, ফসলটা কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে এবং তার ফলে কিন্তু কার্বন ফার্মিংটা সেখানে ঠিক করে কিন্তু করা যাবে না। অর্থনৈতিক সীমাবদ্ধতা দেখো, ফিনান্সিয়াল একটা প্রবলেম, এটা তো আছেই। যারা ধরো খুব বড় মানের একটা চাষবাসের মধ্যে যুক্ত রয়েছে, ঠিক আছে, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা ক্ষুদ্র মানের কৃষক রয়েছে অতটা ফিনান্সিয়ালি এফোর্ড করতে পারবে না, তারা কিভাবে সাহায্য পাবে? তো এটাও কিন্তু একটা চ্যালেঞ্জের একটা বিষয়, এটাও কিন্তু একটা প্রতিকূলতা। ক্ষুদ্র কৃষকদের জন্য পরিবেশ বান্ধব পদ্ধতির প্রাথমিক খরচ বহন করাও কিন্তু কঠিন। নেক্সট বলেছে নীতিগত সমস্যা, সুষ্ঠু নীতিমালার অভাব এবং অপর্যাপ্ত সম্প্রদায়ের সম্পৃক্ততা কার্বন কৃষি প্রসারে বাধা সৃষ্টি করে। মানে একটা রুলস রেগুলেশন বলতে পারো, একটা নিয়ম, একটা প্ল্যানিং, এইগুলো ঠিকঠাক করে হওয়া দরকার। এগুলো যদি ঠিকঠাক করে না হয় তাহলে কোনো একটা প্রকল্প আমরা নিয়ে কিন্তু সেটা প্ল্যানিং ঠিকঠাক না থাকলে কিন্তু ইউটিলাইজেশনটা ঠিকঠাক করে হবে না। এরকমই কারেন্ট টপিক, হট টপিকের ওপর নোটস যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু মিসেলেনিয়াসের ব্যাচে জয়েন হতে পারো। তোমাদের ফুল নোটস নেওয়ারও ব্যবস্থা আছে, ঠিক আছে? অনলি নোটস পাবে, সেখানে তোমরা ক্লাস করতে পারবে না, শুধু নোটস নেবে। আর যারা মনে করছো নোটস নেবে, ক্লাস করবে, এক্সাম দেবে, তাদের একটা ব্যাচ রয়েছে। যার যেরকম সুবিধা সে সেরকম ভাবে কিন্তু নিতে পারো, ঠিক আছে? কারণ সবার পক্ষে ক্লাস করা পসিবল হয় না, অনেকে হয়তো সার্ভিসে থাকে, টাইম হয় না, ঠিক আছে? অনেকে ভাবে আমার শুধু নোট পেলেই হবে, এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা। তো সবার জন্য চিন্তা করে সব রকম ব্যবস্থাই আছে। তোমরা একটু স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করো, কল করো, হোয়াটসঅ্যাপ করো, করে জেনে নাও স্যারের কাছ থেকে সমস্ত তথ্য। ডেমো নোটস নাও, সব থেকে বড় কথা ডেমো নোটস নিলে আমি এটুকু বলতে পারি, একদম আমি ভিডিওতে তোমাদের এটুকু বলছি, ডেমো নোটস পাওয়ার পরে তুমি অ্যাটলিস্ট আমাকে এটাও হোয়াটসঅ্যাপ করবে না যে ম্যাম নোটসে সেরকম কিছু পাইনি, নোটস পড়ে ভালো লাগেনি, এই কথাটা কেউ বলবে না, ঠিক আছে? এত ছেলে মেয়ে নোটস নিয়েছে, প্রচুর ছেলে মেয়ে নোটস নিয়েছে, কেউ এখনো পর্যন্ত খারাপ কিছু বলেনি যে নোটসে নেই, ঠিক আছে? নোটসটা ভালো না, নোটসে ইনফরমেশন কম, আপনি শুধু পয়েন্ট বলে দিয়েছেন, আপনি লেখাটা নিজেকে লিখতে বলেছেন, এরকম কিন্তু
হয়নি, ঠিক আছে? মানে আমি ধরো বলে দিলাম যে এই পয়েন্টগুলো তোমরা আলোচনা করবে, এরকম কিন্তু না। এরকম এখানে যেরকম দেখতে পাচ্ছ এর থেকেও ডিটেলসে কিন্তু তোমরা নোটসে পাবে। এখানে যেমন আমি প্রত্যেকটা পয়েন্টের আন্ডারে লেখা দিয়েছি, এর থেকেও ডিটেলসে কিন্তু তোমরা নোটসে পেয়ে যাবে। একবার ডেমো নোটস নিয়ে দেখো, ঠিক আছে? ভুল করবে না, একবার ডেমো নোটস নিয়ে দেখো, ঠিক আছে? আর যদি আজকেই কেউ জয়েন হও রাত 8টার আগে, তোমরা কিন্তু 25টা নোটসের পিডিএফ একবারে পেয়ে যাবে যদি আজকেই কেউ জয়েন হও। আর যদি ক্লাসের পরে জয়েন হও তাহলে 25-এর সঙ্গে আরো দুটো যোগ করে নাও, কারণ আজকে যেহেতু ক্লাস আছে 27টা টপিক কিন্তু তোমরা পেয়ে যাবে আজকের পরে যারা জয়েন হবে, ঠিক আছে? এবং এই যে 25টা বলো 27টা বলো যে টপিক হয়েছে, প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু রয়েছে। সেকশন 498A বলো, অপরাজিতা বিল বলো, ঠিক আছে, COP29 বলো, G20 সামিট দুটো রয়েছে, 2024-2023 ইন্ডিয়াতে যেটা হয়েছে দুটো। প্রত্যেকটা হট টপিকের ওপরে কিন্তু ইন্টারন্যাশনাল ইস্যুস গুলো বড়, সিরিয়া কনফ্লিক্ট, তারপরে খালিস্তান ইস্যু, সমস্ত টপিকের ওপর কিন্তু ইন ডিটেলসে কিন্তু তোমাদের নোটস প্রোভাইড করা রয়েছে, ঠিক আছে? সূর্যোদয় যোজনা। তো যারা যারা নিতে চাইছো তারা স্ক্রিনের নাম্বারে একটু যোগাযোগ করো, যোগাযোগ করে ডেমো নোটসটা নাও, তারপরে ডিসাইড করো নোটস নেবে কি নেবে না, ঠিক আছে? চলো নেক্সট বলেছে উত্তরণের কৌশল। আচ্ছা, এখানে এটা আগের থেকে চলে এসেছে। দেখো বলেছে প্রথমে আইনি কাঠামো উন্নয়ন। কি বলেছে? কার্বন কৃষি চর্চার প্রচারে সুনির্দিষ্ট নীতিমালা এবং আইন প্রণয়ন করা, ঠিক আছে? কার্বন কৃষি, যে কোনো কৃষির ক্ষেত্রে যে এগ্রিকালচারাল ল যেগুলো রয়েছে সব ক্ষেত্রে ঠিকঠাক ভাবে লটা যেন প্রণয়ন হয় এবং সেই ল এর ব্যবহারটা যেন ঠিকঠাক ভাবে হয়। প্রণোদনা এবং অর্থায়ন, সরকারি বেসরকারি সহযোগিতায় কৃষকদের সরাসরি আর্থিক প্রণোদনা এবং কার্বন ক্রেডিট সুবিধা, কৃষকরা যাতে সরাসরি ফিনান্সিয়ালি একটা হেল্প পায় গভর্নমেন্টের থেকে, সেই ব্যাপারটা দেখা, যার জন্য আমি এই ছবিটা দিয়েছি, ঠিক আছে? তোমাদের বোঝার জন্য যে কৃষির জন্য ফিনান্সিয়াল একটা হেল্প বা ফিনান্সিয়াল টাকা পয়সাটা থাকাটা কিন্তু খুব জরুরি এই প্রসেসটা ইউটিলাইজ করার জন্য। নেক্সট দেখো বলেছে প্রযুক্তিগত সহায়তা, কৃষকদের পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা। হ্যাঁ, বিভিন্ন নতুন নতুন টেকনোলজি এসেছে, সেগুলোর সঙ্গে কৃষকদেরকে পরিচয় করানো, কৃষকদেরকে সেই বিষয়গুলো সম্বন্ধে জ্ঞান অর্জন করানো, সেগুলো তারা কিভাবে তাদের ফার্মিং এ ব্যবহার করবে, এই বিষয়গুলো কিন্তু একদম গ্রাস রুট লেভেল থেকে কিন্তু এগুলো সম্বন্ধে আলোচনা করে কিন্তু ডিসিশন নেওয়া বা বলতে পারো এই ব্যাপারগুলোর ইউটিলাইজেশন হওয়া কিন্তু প্রয়োজন। নেক্সট, সম্প্রদায়ের সম্পৃক্ততা, সুবিন্যস্ত নীতিমালা এবং আর্থিক সহায়তার মাধ্যমে গ্রামীণ সম্প্রদায়কে কার্বন কৃষিতে যুক্ত করা। বললাম যে একদম গ্রাস রুট লেভেল থেকে কিন্তু এই ব্যাপারটা করতে হবে। গ্রামীণ যত কৃষকরা রয়েছে তাদেরকে কিন্তু এর মধ্যে ইনভলভ করতে হবে, কারণ এরা হলো দেশের বেস বলতে পারো। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে কৃষকরা হলো বেস, এদের উপর কৃষিভিত্তিক দেশ যেহেতু, তো এদের উপর ডিপেন্ড করে কিন্তু সমস্ত বিষয়গুলো দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? সবকিছু আমরা যা খাবার খাদ্য সব খাচ্ছি সব এদের জন্য। তো এই গ্রাসরুট লেভেল থেকে যদি এরা পরিবেশের উন্নয়নের জন্য কাজ করতে শুরু করে, পরিবেশ সে কার্বন এমিশন কমানোর জন্য যেটা নেট জিরো করার টার্গেট রয়েছে 2070 সালের মধ্যে, এটার টার্গেটটাকে যদি গ্রাসরুট লেভেল থেকে শুরু করা যায়, একদম কৃষক শ্রেণী থেকে যদি শুরু করা যায়, আমাদের ভারতের একদম বলতে পারো বুনিয়াদী স্তর থেকে যদি শুরু করা যায়, তাহলে সেটার রেজাল্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে, ঠিক আছে? তো এই ব্যাপারে কিন্তু কৃষকদেরকে ইনভলভ করতে হবে। এবারে দেখো এখানে আমি একটা কনক্লুডিং লাইন দিয়েছি, ঠিক আছে? কনক্লুশন, কারণ যে কোনো লেখায় যখন তুমি লিখবে, যেই কোশ্চেনই আসুক না কেন, প্রথমে একটা ইন্ট্রোডাকশন বা ভূমিকার মতো পার্ট দেবে, তারপরে সেটার ধরো সিগনিফিকেন্স কি আছে, সুবিধা কি অসুবিধা কি, সেটার জন্য কি কি প্রতিকূলতা রয়েছে, ইন্ডিয়াতে সেটার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, বা ইন্টারন্যাশনাল ইস্যুর ক্ষেত্রে ইন্ডিয়ার উপর কি প্রভাব পড়বে, ইকোনমিক্যালি কি প্রভাব পড়তে পারে, ঠিক আছে? এই সমস্ত বিষয় আলোচনা করা হওয়ার পরে লাস্টে একটা কনক্লুডিং লাইন দেবে, কনক্লুডিং প্যারা কিন্তু তোমরা দেবে। আবার অনেক সময় তোমাদের একটা কোশ্চেন থাকে যে ইওর অবজারভেশন, এই বিষয়ে তোমার অবজারভেশন কি? হ্যাঁ, এই ইওর অবজারভেশন ব্যাপারটা তোমরা কিভাবে লিখবে সেটাও কিন্তু আমার নোটসে ইনক্লুড করা রয়েছে। কিছু কিছু কোশ্চেনে আমি শিখিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা ইওর অবজারভেশনটা আলাদা করে লিখবে, ঠিক আছে? যে নোটসের উপর ডিপেন্ড করে কিভাবে ইওর অবজারভেশনটা লিখতে হবে, ঠিক আছে? তো ইওর অবজারভেশনটাও কিন্তু তোমরা প্রত্যেকে লেখা প্র্যাকটিস করবে, কারণ কোন কোশ্চেনে দিয়ে দেবে তোমরা কেউ জানো না। তো ইওর অবজারভেশন এই ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ তোমার মতামত কি, একটা নিরপেক্ষভাবে একটা বিষয় সম্বন্ধে মতামত দেওয়া, এটা কিন্তু খুব একটা ইজি ব্যাপার না। লিখতে লিখতে হাতে সেট না থাকলে কিন্তু এটা মুশকিল হয়ে যাবে। তো দেখো কনক্লুশনে আমরা এখানে কি লিখবো, দেখো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন কৃষি একটি কার্যকর পন্থা।
ভারত এর বাস্তবায়ন, পরিবেশ সুরক্ষা, কৃষকের আয় বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থার জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। সুনির্দিষ্ট নীতি, প্রযুক্তি ও আর্থিক সহায়তার মাধ্যমে কার্বন কৃষি দেশের কৃষি খাতকে পরিবেশ বান্ধব এবং লাভজনক করে তুলতে পারে। ঠিক আছে, তো এই হলো আজকের কার্বন ফার্মিং, খুব ইম্পর্টেন্ট টপিক এবং তোমাদের খুব প্রত্যাশিত একটা টপিক করিয়ে দিলাম আজকে। ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।